আমাদের অগ্রদীপ ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এখানে একটা হেডিং পড়ে গেছে, হোর্ডিংয়ে লেখা হয়েছে স্কুলের। ভালোই লাগছে নতুন নতুন। এই যে একটা সব হোর্ডিং লাগানো হয়েছে, ব্যানার করা হয়েছে। সামনে ঢুকছে আমাদের জামতলা। আমাদের ঠাকুরের প্রসাদ বিতরণ করা হচ্ছে। করছি 10 দুয়ারের বাঁধ। এখনো জল এখানে খুব বেশি বাড়েনি, যেমনটা দেখতে পাচ্ছেন। সামনে আছে গঙ্গা, কিন্তু আমরা যাব গঙ্গার আগে বাঁ দিকে, চরবিষ্ণুপুরের দিকে। ওই দিকটায় প্রচুর যে নদী ভাঙন সেটা দেখা যাবে। গঙ্গার নদী ভাঙন কতটা হয়েছে সেটা দেখতে আমরা আজকে বেরিয়ে পড়েছি। সবাই গঙ্গায় স্নানও করবো। যাওয়া যাক, চলুন। এসে গেছি চরবিষ্ণুপুরের দিকে। সামনে বর্ষা আসছে তো পুরোই অবস্থা খারাপ হয়ে যাবে এদিকটার। এই দিকটা ভাঙনটা দেখা যাচ্ছে মোটামুটি। আগের বর্ষায় এই গাছটা ছিল একদম এখানে, তার মানে গাছ পাচের এইগুলো তো পুরো ডাঙা ছিল আগে, এখন ভেঙে পুরো এদিকে চলে আসছে গঙ্গাটা। যে কারণে চরবিষ্ণুপুরের একাধিক বাড়ির ঘর ভিতরের দিকে চলে গেছে, কিছু বহরায় গেছে, কিছু কালিকাপুরের দিকে চলে গেছে সরকারি পুনর্বাসনের সহায়তায়। এখানেও বাড়ি ছিল আগে, পুরো বাড়ি চলে যায় অঞ্চলগুলোতে। নমস্কার, এই মুহূর্তে আমি আছি অগ্রদ্বীপে। আর আমাদের অগ্রদ্বীপের নদী ভাঙন নিয়ে আমাদের কাটোয়ার এমএলএ শ্রীকৃষ্ণ ঘোষ মহাশয় বিধানসভাতে তার বক্তৃতাতে উল্লেখ করেছেন। তো আমরা এসে গেছি অগ্রদ্বীপ ঘাটের ধারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিস্তৃত এরিয়া নদী ভাঙনের কবলে পড়েছে। শুধুমাত্র আজকে না, এটা একটা দীর্ঘ সময়ের জন্য এই সমস্যায় আমরা সম্মুখীন হচ্ছি। তো শুধুমাত্র এমএলএ নয়, আমাদের যিনি এমপি রয়েছেন ঘটনাক্রমে, তিনিও আমাদের অগ্রদ্বীপেরই বাসিন্দা। একসময় তিনি এখানেই থাকতেন, তার জন্মও এখানে। তো তিনিও নদী ভাঙন নিয়ে আমাদের যে পার্লামেন্ট রয়েছে সেখানে বক্তৃতা দিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের গঙ্গার যে প্রবাহ যাত্রা তা ক্রমশ রিসিড করছে, মানে পিছনের দিকে এগিয়ে আসছে। যে কারণে গ্রাম থেকে গ্রামান্তর গঙ্গার যে ভাঙন তার মুখে পতিত হচ্ছে। এখানকার বিস্তৃত এরিয়া গঙ্গার কতটা ব্রড হয়ে গেছে দেখুন, চওড়া হয়ে গেছে। মেন গঙ্গাটা ওই আগের দিয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে আবার তা অনেক অংশ ভেঙেছে, যার কারণে এই মাঝখানে চর পড়ে গেছে, গঙ্গাটা বেড়ে গেছে অনেকটাই। এই গঙ্গায় যে বন্যা হয় তার প্রধান কারণ হচ্ছে গঙ্গার গতিপথ পরিবর্তন। এছাড়াও পুলি জমে অনেক সময় গঙ্গার নাব্যতা হ্রাস পায়, যেখানে গঙ্গায় বন্যা হয়। এছাড়াও প্রতি বছর বর্ষার সময়ে প্রচুর বৃষ্টিপাতের ফলে গঙ্গার জল বেড়ে যায়, আর এই চাপের ফলে প্রতি বছর বন্যা হয়, আর এর ফলে বিভিন্ন গ্রামকে গ্রাম ভেসে যায়। আমি আজ যেখানে দাঁড়িয়ে আছি, হয়তোবা 3 মাস পরে সেই জায়গাটায় ভেঙে যাবে, যা গঙ্গার জলে তলিয়ে যাবে। আর এর স্থায়ী সমাধান বলতে গঙ্গার পার বাঁধানো। শুধুমাত্র অল্প কিছু জায়গা নয়, পুরো প্যারালালি গঙ্গা যতদূর বইছে তত দূরে। তাহলে গঙ্গার যে ভাঙন সেটা কমানো যেতে পারে। এই গঙ্গা ভাঙন প্রতিরোধ করার জন্য বেশ কিছু কৌশল রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে রিভেটমেন্ট, যেটা আমরা দেখেছি গঙ্গার ধারের যে পাড়গুলো রয়েছে সেগুলো শক্ত পাথর বা অনেক সময় লোহার জাল দিয়ে আমরা দেখি বাঁধানো থাকে, যার ফলে গঙ্গার ভাঙন কিছুটা কমে যায়। এছাড়াও ড্রেজিং, মানে যেখানে ধরুন প্রচুর পরিমাণে পলি পড়ে থাকে, সেই পলির ফলে গঙ্গার যে নাব্যতা সেটা হ্রাস পায়। তো সেখান থেকে অনেক সময় ভাঙনের কারণ হয়। সেই ড্রেজিংয়ের মাধ্যমে যে পলিগুলো নিচে জমা থাকে সেগুলো অন্যত্র সরিয়ে দিলে তার ফলে গঙ্গার ভাঙন কিছুটা কমানো যেতে পারে। আমাদের এই অগ্রদ্বীপ পেজে কিছু ভিডিও রয়েছে যেখানে আমি ওই গাছটা পড়ে আছে দেখছেন, গাছটা যখন জীবিত অবস্থায় ছিল সে যেমন ছায়া দিত তেমন অক্সিজেন দিত। সেই জীবিত অবস্থাতেই আমার ভিডিও করা আছে। তখন কিন্তু গঙ্গাটা অনেকটা দূরে ছিল, এখন সেই গাছটাও তলিয়ে গেছে। তার মানে গঙ্গাটা মানে নিরন্তর প্রতিনিয়ত ভেঙে 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 এগিয়ে আসছে। আর এই গঙ্গার ভাঙন যদি প্রতিরোধ না করা যায় তাহলে কিন্তু এই এলাকার অনেকটা পরিমাণেই ধ্বংসের মুখে পতিত হবে। তো আমাদের গঙ্গার ভাঙন প্রতিরোধের জন্য সচেষ্ট হতে হবে এবং প্রশাসনের তরফ থেকে যেগুলো স্টেপগুলো নেওয়ার তার জন্য সচেষ্ট হতে হবে।
তার বেশি? বহু রাস্তা হয়েছে, অনেক রাস্তা, অনেক রাস্তা না? এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আগে কিন্তু একদম এখানেই ছিল, পুরো ভেঙে একদম গঙ্গার ভিতরে তুলিয়ে গেছে। এই যে আমরা এসে গেছি এখন গঙ্গায়, মেন গঙ্গার ঘাটে যাকে বলে। এই যে শিব মন্দির, ঘাটটা আর কদিন পর যখন বৃষ্টি হবে এখান থেকে শুরু হয়ে যাবে গঙ্গা, মানে এই রাস্তা যেটা দেখতে পাচ্ছেন সেখানে হয়ে যাবে গঙ্গা, আর নৌকাগুলো এখানে এসে লাগবে। মিনি গঙ্গা। পুরো ফাঁকা এখন গঙ্গায়, কেউ স্নান করতে আসে না, আমরা দুজন। আমরা এখন গঙ্গায় চলে এসেছি, আর আমরা এখন গঙ্গায় চান করবো। তো চলুন যা যা। নৌকা আছে সুন্দর, কতটা জল আছে জানি না, জল কম থাকে তাহলে জল না, মোটামুটি জল কম আছে। ঠান্ডা জল, গঙ্গা, ঠান্ডা না জল? জয় মা গঙ্গা, হেবি আরাম, পুরো মানে কমফোর্টেবল লেভেল একদম পুরো। জয় মা গঙ্গা। আমাদের বাড়ি অগ্রদূরে, তো আমরা মাঝে মধ্যে গঙ্গাতে চান করতে আসি, কারণ গঙ্গা কাছে হওয়ার কারণে খুবই মজা লাগে গঙ্গায় চান করতে, আর খুবই সুন্দর জল। তো আপনাদের কাদের কাদের গঙ্গা কাছে আর কারা কারা গঙ্গায় চান করেন আপনারা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বিশেষ করে অগ্রদ্বীপের মানুষজন যারা আছেন, যারা নিয়মিত গঙ্গায় স্নান করেন, এটা একদম মনে হয় একদম মানে পুরো কমফোর্ট হাইলি, মানে বাইরে প্রচণ্ড গরম আছে, প্রচুর রোদ, যে মুহূর্তে গঙ্গায় নেমেছি পুরো ঠান্ডা হওয়া, আরাম লাগছে এখন খুবই। তবে বর্ষাকালে স্নান করে খুব একটা আরাম না, এরপরে ঘোলা হয়ে যাবে জলটা, তখন একটু কষ্টই হয় আর কি, মানে বেলাঠালি। এখন ঠিক আছে, এখন সবাই চান করে নিন গঙ্গায়। হ্যাঁ, আর কদিন পরে চান করতে পারবেন না। আর কদিন পরে পুরো রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এলাম সেটা পুরো জলে হয়ে যায়, মানে একদমই পাকা রাস্তা থেকে নৌকা ছাড়ে, তখন অত আনন্দ লাগে না চান করে। এই যেমন সাঁতার কাটছি, পা তুলে নিনজা সাঁতার। আমার ভয় লাগছে, যদি ধাক্কা ফাক্কা লাগাই দিই সেই জন্য বেশি গেলাম না। তবে বর্তমানে যেহেতু আমাদের এমএলএ এমপি দুজনেই অগ্রদ্বীপ থেকে বিলংস করেন, তো সেই হিসেবে আমাদের অগ্রদ্বীপের ইমপ্রুভ করার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তার একটা হিউজ অপরচুনিটি রয়েছে। যেমন আমাদের স্কুল অলরেডি রয়েছে, আমাদের হসপিটাল, যেটা আগে প্রসূতি বিভাগ ছিল যেখানে ডেলিভারি করা হতো, এখন সেটা পুরো বন্ধ আছে। কিছু কারণে আমাদের কাটোয়াতে রেফার করা হয়, বা কাটোয়া থেকে আবার বর্ধমানে। তো আমাদের অগ্রদ্বীপ হসপিটাল বা কাটোয়া হসপিটালের যদি আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয়, সেটা মানুষের খুব সুবিধা হবে। যার জন্য আমাদের যে এমএলএ আছে তিনি অলরেডি বলেছেন স্কুল কলেজের ডেভেলপমেন্ট, রাস্তাঘাটের উন্নতি, এগুলো করলে সামগ্রিকভাবে সব মানুষই খুবই সুবিধা পাবে, সুযোগ সুবিধা পাবে। যেমন রাস্তাঘাট তৈরি হলে আমাদের যে এগ্রিকালচার আছে, আমাদের বিস্তীর্ণ এলাকায় ধান চাষ হয়, সেগুলোকে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যাবে। আলুর যে স্টোরেজ আছে, কোল্ড স্টোরেজ, সেগুলো যদি আমাদের এখানে তৈরি হয়, তো তার ফলে মানুষ আরও একটু দাম পাবে। যেমন আলু যদি সংরক্ষণ করে রাখা হয়, পরে বাজারে যখন দাম হয় তখন যদি সেগুলো বিক্রি করা হয়, তাতে চাষিদেরও অনেক সুবিধা হবে। তো প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, যদি তারা যদি এই সমস্ত জিনিসগুলোকে ভেবে দেখে আর সামগ্রিকভাবে উন্নতি হয় আমাদের অঞ্চলের, তো তাতে যেমন আমাদের রাজ্যের উন্নতি, তেমনই আমাদের গোটা ভারতবর্ষের উন্নতি হবে বলে আমার মনে হয়।